প্রিয় দর্শক, ঈদ মোবারক। চাঁদ রাতের এই 7 দিনে আমি রানা ইসলাম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ এই 7 দিনের আয়োজনে। আমরা জানি যে আজকে 16ই জুন। আজকে চাঁদ রাতের পাশাপাশি আরেকটা বিশেষ দিন, কিন্তু কী দিন কেউ মনে করতে পারেন? হ্যাঁ, আজকে বাবা দিবস, বিশ্ব বাবা দিবস। সারা বিশ্বে বাবাদেরকে সম্মান জানানোর জন্য এই দিনটিকে বাবা দিবস হিসেবে পালন করা হয়। আর তাই আমরা আজকের আয়োজনে একজন ছেলে এবং একজন বাবাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই মঞ্চে। পরিচিত হয়ে নেই, আছেন জনপ্রিয় নির্মাতা মামরুর রশিদ বান্না। ধন্যবাদ। এবং বলেছিলাম না, ছেলের সাথে বাবা, বান্না ভাইয়ের বাবা আছেন হারুন আল রশিদ। আঙ্কেল, স্বাগত জানালাম আপনাকে। আপনাকেও। এই যে চাঁদ রাতে আমরা আছি, চাঁদ রাত তো একটা বিশেষ অর্থ বহন করে এবং একটা আনন্দময় সময় যায় সন্তানের সাথে, পরিবারের সাথে। আপনি কারো সন্তান ছিলেন, সব মিলিয়ে এক ধরনের সময় থাকে। সেই সময় এক এক সময় এক এক ধরনের রং ধারণ করে। আপনার বাবার সাথে কি ধরনের রঙিন দিন ছিল? এই ঈদটি বস্তুত পিতা পুত্রের সম্পর্কের ঈদ। এটা অনেকেই বিষয়টাকে ত্যাগ, অনেক মহিমা, এগুলি বস্তুত এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা সন্তানের যে ত্যাগের গল্প, ত্যাগের গল্প সেটি। তো এখানেও আজকে বাবা দিবসে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, ধন্যবাদ এই নেক্সাস টিভিকে। এই সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য যেই ত্যাগটা করতে হয়, একটা কোরবানি আছে সন্তানের জন্য পিতামাতার। শুধু বাবা বললে হবে না, এখানে মাকেও রাখতে হবে। আসবে হয়তো আমাদের কথার মধ্যে মার বিষয়টা চলে আসবে। অসম্ভব কোরবানি আছে সারাটা জীবন ধরে সন্তানের পেছনে। আপনি বলছিলেন আমার পিতামাতা, একই অবস্থা, তাদেরও একই সম্পর্ক। কোরআনুল কারীম পিতা পুত্রের সম্পর্ককে যেভাবে দেখেছে, কোরআনের সাথে মানুষের সম্পর্ক সন্তানের মতো করে দেখতে বলা হয়েছে। এবার আপনি বুঝতে পারুন এই ইসলামী ঈদ অনুষ্ঠানটি আমাদের কতখানি আমাদের জীবনের সাথে সম্পর্কিত। মানে যেখানে বাবা এবং সন্তানের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জায়গায় আপনার কি মাঝে মাঝে মনে হয় যে আমরা একটু ফিকে হয়ে যায় আমাদের সম্পর্কগুলো? কারণ আমি বান্না ভাইয়ের একটা নাটকও মনে হয় এরকম আছে, আপনি বাবাকে নিয়ে বেশ কিছু নাটক তৈরি করেছেন। সেই জায়গা থেকে কখনো কখনো মনে হয় যে বাবার সাথে সম্পর্ক ফিকে হয়ে যায়? এটা আপাতত মনে হয় অনেক সময় এগুলি মানুষ তো অনেক সময় বাস্তবতাটাকে উপেক্ষা করতে গিয়ে বস্তুত নিজেরাই উপেক্ষিত হয়ে যায় অনেকখানে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, আসলে হয়ে যায়, এটি ঘটে যায়, আমরা দেখি আপাতত। কিন্তু সম্পর্কটা এরকম নয়। যদি সম্পর্কটা পিতা পুত্রের সাথে সেভাবে একটা ঠাস বুনুটের মতো থাকে, তাহলে কিন্তু এটা ছুটে যাওয়ার কথা নয়। আমি একটু আপনার ছেলের সাথে কথা বলি এবার, যে মামরুর রশিদ বান্না, বাবাকে নিয়ে, বাবা সম্পর্কে অনেকগুলো নাটক আপনি বানিয়েছেন এর মধ্যে, আমি যেটা জানি সেখান থেকে আজকে শুরুটা হোক। বাবাকে যে কথা বলতে চেয়েছেন কিন্তু বলা হয়নি, সেরকম কোনো কথা বাবাকে বলতে চান এই আসলে? আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে সন্তানের জন্য বাবা এবং মাকে, দুজনকেই যদি বলি, অনেক সন্তানই হয়তো বলে উঠতে পারে না যে বাবা আমি তোমাকে ভালোবাসি, মা আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আমরা হয়তো প্রেমিক প্রেমিকাকে বলতে পারে খুব সহজে, স্ত্রী হাজবেন্ডকে, হাজবেন্ড স্ত্রীকে বলতেছে, মানে হাজবেন্ড বা বন্ধুত্বের সম্পর্কে বলতেছে, কিন্তু বাবা মাকে আমরা বলি না অত, কেন জানি না। আসলে যতটা না বললেও আমরা আসলে ওইটা আরো বেশি ফিল করি হয়তো। এই কথাটা আমি আমার বাবাকে কখনো বলি নাই, আই লাভ ইউ বাবা। বাবাকে বুকে জড়িয়ে ধরে কি কখনো? বাবাকে হ্যাঁ জড়িয়ে ধরেছি, বহুবার ধরেছি। সেই সৌভাগ্য আমার ছোটবেলা থেকে হয়েছে। আমার বাবাকে আমি বুকে জড়িয়ে ধরেই একদম 3 মাস বয়স থেকে বা প্রথম দিন থেকে আসলে ঘুমানোর অভ্যাসটাই ছিল আসলে ছোটবেলায়। তো আমি আমার মানে প্রাকৃতিক কর্ম ছোটবেলায় সারতাম আমার বাবার বুকেই, ঠিক আছে। সো আমার বাবাই এটা আমাকে বলছে যে ওই যে আমরা এখন স্ক্রিনে যেই ছবিটা যাচ্ছে এই সময়ের কথা বলতেছি, সেই শিশু বান্না। হ্যাঁ, এটা বাবা মনে হয়, আমার মনে এই ছবিটা হচ্ছে আমার সম্ভবত 3 দিনের যখন আমি ছিলাম সেই সময়কার ছবি। সো এই তো এই সময় থেকেই আমি আমার বাবার ওম ছাড়া আসলে আমি থাকতে পারি না।
কেন আমার বাবা যেদিন প্রথম সন্তানের মুখটি দেখলেন সেদিনের অনুভূতি কি প্রকাশযোগ্য? সন্তানের মুখ দর্শনে বাবার মধ্যে যে একটা পরিবর্তন শুরু হয়, বাবা হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়, সেটা চলতেই থাকে পরবর্তী পর্যায়ে সারাক্ষণেই। তবে ও বলছিল যে সে আমাকে প্রতিদিন সে কিন্তু আমাকে জড়িয়ে ধরে এখনও, যখনই সুযোগ হয় আর কি। কর্মব্যস্ততার ফাঁকে যত রাতে আসুক, বাবার ঘরে গিয়ে বাবাকে, যদি আমি ঘুমিয়ে না পড়ে থাকি, তাহলে অন্তত এই কাজটা সে একা নয়, তার ছোট ভাইয়েরাও ঠিক একই অবস্থা। মানে সন্তানের কাছ থেকে সেই বিষয়গুলো আপনি পেয়েছেন? একদম একদম একদম। এখানে আমাদের একটু একেবারেই আমি বলি যে আমি সৌভাগ্যবান যে এই বিষয়টা, এগুলি সম্ভবত ওদের মার কাছ থেকে ওরা শিখে নিয়েছে। আমরা যে ওদেরকে একদম বলে বলে শিখিয়েছি তা নয়, কিন্তু আমি এটুকু নিশ্চিত যে ওর মা আজকে বেঁচে নেই। তিনি গত বছরে প্রয়াত হয়েছেন। তার স্যাক্রিফাইসটাই সবচেয়ে বড়। যেটা দুরন্ত বান্না যখন নাটক বানাবে বলে সিদ্ধান্ত নিচ্ছে, তখন প্রথম প্রযোজক আপনিই ছিলেন, আমি যদি কিন্তু ভুল তার না আগে করে একটু থাকি। কথা বলি। ওকে তো আমি বিজনেস পড়াবো ভেবেছিলাম, বাবারা যা করে আর কি। নিজের ছায়াটা দেখতে চাই। না, আমি একটু বলে নেই, যেহেতু আমি ফিনান্সিয়াল সার্ভিসে কাজ করি, সুতরাং আমি আমার মতো করে একজনকে দেখতে চেয়েছিলাম। এটা আমার এই একটা অক্ষমতাও হয়তো পরবর্তীতে আমি রিয়েলাইজ করেছিলাম যে এই জিনিসটা আমার বুঝবার একটা অক্ষমতা ছিল। একটা সেমিস্টার পরে সে গিয়ে আমাকে বলছে, বাবা আমার সাথে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। যদিও আমি ওই বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলাম। আমি গেলাম সরাসরি ভাইস চ্যান্সেলরের কাছে। আমাকে দেখে তিনি বিস্মিত হলেন যে বাপ ছেলে একত্রেই ঢুকে গেল। বললাম যে ছেলে বিজনেস পড়বে না। তখন সে তার সিদ্ধান্তের কথা জানালো যে আমি মিডিয়া কমিউনিকেশন সায়েন্স পড়লে ভালো করতে পারবো। আমার মনে চাইছে যে এটি আমি এতদিন বলো নাই কেন। যাক, সে নিরুত্তর। আমার মনে পড়ে যে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন যে প্রফেসর এমাজউদ্দিন স্যার, তিনিও প্রয়াত হয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। বলে তুমি পারলে আমার কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। উনি বিলিভ ইট অর নট আমাকে খাতির করেন নাই, কথা বলেছেন উনি। আপনি সম্মতি দিয়ে দিলেন আনন্দ চিত্তেই? একদম 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 ইনস্ট্যান্টলি। কিন্তু এই যে বাবার কাছে এই বিষয়টা তুলে ধরার জন্য আমি জানি যে সন্তানদের সাহস দরকার হয়। আপনার কি সাহস দরকার ছিল, নাকি বাবা এরই মধ্যে একটা বন্ধুত্ব সুলভ আচরণ আপনাকে দিয়েছিল যেটা আপনাকে সাহস জুগিয়েছে? এইটা ওই যে বললাম না, আমি ছোটবেলা থেকেই আসলে বাবাকে জড়িয়ে ধরে বড় হয়েছি, তো সো ওই জিনিসটা ছিল আসলে যে আমার জন্য আসলে খুব সাহস সঞ্চার করে বলতে হয়েছে কথাটা। বিষয়টা একদমই এরকম না, দুঃসাহসিক কোনো ঘটনা ঘটে নাই। এই ঘটনাটা খুবই সহজ সাধারণ ছিল আমার জন্য বলে ফেলাটা, যে আসলে আমি কিন্তু বাবার আব্বুর একটা থাকে না যে একটা স্বপ্ন, আপনি আসলে যেটা কোশ্চেন করলেন তাকে, ওই প্রশ্নটা আসলে বাবার ক্ষেত্রে হয়তো ছিল, মানে ব্যাক অফ মাইন্ড ছিল যে আমার ছেলে ফিনান্সিয়াল সার্ভিসে ঢুকবে, আমি যেহেতু এখানে ভালো অবস্থান তৈরি করতে পেরেছি, সো আমার ছেলেও করতে পারবে। সো আমার স্বপ্নটা আসলে সবাই তো একরকম করে ভাবে না। সো আমার ভাবনাটা ছিল যে না, আমি অন্য সেক্টরের কাজটা করতে চাই, আমি যেটাকে ভালোবাসি, যেটা আমি করতে চাই। আমি ক্লাস 2 থেকে লেখালেখি করি, আমার ছবি তোলার অভ্যাস আছে ক্লাস 7 থেকে। সো আমি এটাকেই তো ভালোবাসছি। সো আমি সেই প্রফেশনটা নিতে চেয়েছি, যে প্রফেশনটাকে আমি ভালোবাসি ছোটবেলা থেকে, যেটা আমার ভেতর আছে, সেটাই আমি আমার বাবাকে, এই কথাটাই আমি আরো এলোবোরেটলি আমার বাবাকে বুঝিয়েছিলাম, যেটা তো আমি ভালোবাসি। সো তুমি কি আমার ভালোবাসার জায়গাটাকে আমাকে কাজ করতে দিবা, কারণ এটা তো সারা জীবনের ডিসিশন। ক্লাস 7 থেকে আপনি ক্যামেরা হাতে নিলেন, আপনার মামা সম্ভবত আপনাকে ক্যামেরাটা দিয়েছিলেন। তখন বেশিরভাগ বাবারাই যেটা করে, এক ধরনের বাধা তৈরি করে যে পড়াশোনা নষ্ট হয়ে যাবে। সেরকম কোনো ঘটনা ছিল কিনা, নাকি বাবার পরামর্শ ছিল? উল্টা, পুরো বিষয়টাই উল্টো। আচ্ছা, না একটা ঘটনা বলি। আমাকে ক্লাস 8-এ পড়ে তখন ল্যাবরেটরি স্কুলে, পরীক্ষা বোধহয় শীতকাল শুরু হলো মাত্র, প্রচুর শীত পড়ছিল সে বছর। আমাকে বললো যে গ্রামে যাব। তখনও গ্রামে মোটামুটি আমাদের যোগাযোগ ব্যবস্থা আজকালকার মতো এত উন্নত ছিল না, একটুখানি রিমোটের গ্রাম। তো আমি একটু ব্যতিব্যস্ত হয়ে ওর মাকে বললাম যে ও তো একা একা যেতে চাইছে, বুঝতে পারলাম না। ঠিকই গেল বন্ধুদের নিয়ে, 2-4 জন বন্ধু নিয়ে আমার গ্রামের বাড়িতে। প্রচণ্ড শীত, একটা ছবি তুলবে
সকালের সূর্য। আচ্ছা, 4 দিন প্রতিদিন রাত 3টায় উঠে প্রস্তুতি নিয়ে সেই ক্যামেরা সকালের ঠিক সূর্য করে, ধরার কিন্তু জন্য। সে ওই তার মতো করে সে পায়নি। তা আমরা তো খুব ব্যতিব্যস্ত, কি ব্যাপার একটা ছবি নেবা জানতে পারলাম কোনোভাবেই। পরে আমি নিজে নিজে ওর মাকেও বলছিলাম যে আমি তো এটুকুই চাই যে সে একটা কিছুতে লেগে থাকুক, লেগে থাকুক। এই এবং চাওয়াটা- সে 4 দিন এই শীতের রাতে এই প্রভাতের 4 দিন পরে সে তার কাঙ্ক্ষিত ছবিটা তুলতে পারলো। এই যে লেগে থাকার চিন্তাটা করলেন, যে সন্তান লেগে থাকুক, এই চিন্তাটা কেন করতে হয় বাবাদের? দেখুন, এটা হলো ওই যে আনন্দ, প্লেজারটা নিজের থেকে যদি উপলব্ধিতে না আসে তাহলে আপনি কোনো কাজই তো আনন্দ লাগবে না। এই কাজের মধ্যে একটা আনন্দ থাকতে হবে। তো সে এর মধ্যে আমরা ভাবছি সে কষ্ট পাচ্ছে, কিন্তু সে আনন্দের ভিতর দিয়ে যাচ্ছে, যে কারণে তো কষ্টটা উপলব্ধি করছে না। পরামর্শ কি ছিল বাবার কাছ থেকে ওই সময়ে, সেই ছোটবেলায় যখন ক্লাস 2-তে লেখালেখি করছেন, ক্লাস 7-এ ক্যামেরা হাতে নিচ্ছেন? আমার ধরেন ডায়ালগ রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং বা এভরিথিং, এগুলোতে আমি মনে করি আমার বাবার অনেক বড় ভূমিকা ছিল। মানে বাবার আঙুল ধরে সন্তান আসলে বড় হওয়ার একটা আলাদা মজা মনে তবে আমি হয়। প্রচুর নাটক পড়তাম, ও কিন্তু লক্ষ্য করতো এটি। আপনি নাটক পড়তেন? প্রচুর প্রচুর প্রচন্ড মানে মানুষটা সাহিত্য এবং পড়ে, সে কবিতা পড়ে, ক্লাস আপনি নাটক? 5 থেকে আলবেয়ার ক্যামু, ক্যালিগুলা, ইডিপাস, সফোক্লিসের এগুলির অনুবাদের সাথে সে পরিচিত। আচ্ছা। ইভেন মানে ওয়াইল্ডারনেস, আপনার বই থেকেই না বাংলা এগুলি আমার পরিচিত সংগ্রহ হচ্ছে? থেকে সে এগুলি মোটামুটি তার ইয়েতে থাকতো। সে টায় থাকতো যে বাবা কি পড়ছেন। আমি হয়তো অফিস চলে গেলে দেখা গেল যে তার টেবিলে ওই বইটাই। এটা আমাকে খুব আনন্দ দিত যে আসলে এটা সে আনন্দ পাচ্ছে এটার মধ্যে। যাই হোক, আমরা সে আনন্দ, বাচ্চারা সেই বইয়ের সাথে কিন্তু পরিচিত। মানে আপনার বই থেকেই বান্না পরিচিত হয়ে উঠছে বিশ্ব সাহিত্যের বিভিন্ন হ্যাঁ, প্রচুর অলিগলিতে। প্রচুর, আমি দৃঢ়তা নিয়ে বলতে পারি। শেক্সপিয়ারের সব ট্রেজারি এখনো সে খুঁজতে থাকে আমার গ্যালারিতে, মানে এখনো বাবার বলে, কাছ থেকে- প্রায় বলে যে আবার কি আছে আর কি আছে। ক্লাস 3-4 মধ্যেই আমার পড়া শেষ। মানে যেটা হয়তো অনার্সে অনেকে পড়েন, হয়তো মাস্টার্সে যে পড়েন, সেটা আমি ক্লাস 3-4 পড়ে ফেলেছি। এবং সেইটা সম্ভব হয়েছে আসলে পরিবারে এই আবহটা থাকার কারণে নিশ্চয়ই, এবং আনন্দময় একটা সময় আপনার শৈশবে কেটেছে, সেটা আমরা বুঝতেই পারি। আমার কিন্তু স্ট্রাগল নাই, মানে আমার গল্প শুনে দর্শক খুব কষ্ট পাবে, আচ্ছা বান্না মনে স্ট্রাগল করে ওই একটা, হ্যাঁ আমার স্ট্রাগলটা ছিল যখন আমি প্রফেশনে ঢুকে, যখন প্রডিউসার পাচ্ছিলাম না। আপনার স্ট্রাগলের গল্পটা শুনবো, জি। এবং সেখানে বাবা কিভাবে মানসিকভাবে আপনাকে সহায়তা করেছে অবশ্যই। সেই গল্পটা শুনবো। এই আনন্দময় রাতে আনন্দের গল্পটাও আমরা চালিয়ে যাব। please. আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আবারও জানাচ্ছি স্বাগত নেক্সাসের এই 7 দিনের বিশেষ আয়োজনে। আমরা যেখানে গল্প ছিলাম আব্দুর রশিদ বান্না, যে আপনার স্ট্রাগল শুরু হলো যখন আপনি কাজে আসলেন, বিশেষ করে এই যে নাটক নির্মাণে আসলেন, সেই সময়টার স্ট্রাগলগুলো কি ছিল, এবং সেখানে বাবা মা বা পরিবার কিভাবে আপনাকে support আজকে তো চাঁদ রাত, তাই না, আমরা বলি আর কি, মানে ঈদের আগের রাত। সো আমি স্ট্রাগলটাও খুব স্ট্রাগলের মতো করে বলতে চাই না, আমি চাঁদ রাতের মতো করে চাঁদ রাতের মতো করে বলতে চাই। সেটা হচ্ছে স্ট্রাগলটা হচ্ছে যে দেখেন, এই যে কোনো প্রফেশনে, বিশেষ করে মিডিয়ার প্রফেশনটা খুব রিস্কি প্রফেশন বাংলাদেশের মতো জায়গাতে। সবসময় ভালো না? হ্যাঁ, এটা সবসময় খুব ভালনারেবল, এবং এখানে কোনো নিশ্চয়তা নাই, কোনো ইন্স্যুরেন্স নাই কারোর কোনো। এটা জেনেই কিন্তু অলমোস্ট এখানে ঢোকা, জানা যে এই স্ট্রাগলটা আমার করতে হবে। তো আমার শুরুতেই এই স্ট্রাগলটা হয়েছে। দেখা গিয়েছে আমি যেভাবে কাজটা করতে চাচ্ছিলাম, যেভাবে আমি প্রডিউসার খুঁজছিলাম, আমি সেভাবে পাই নাই কখনো। সো আমি এক্স্যাক্টলি আমি গুনতাম এরকম যে কতগুলো মিটিং হচ্ছে, কি হচ্ছে, তো এরকম 57 বার ভিজিটেড আচ্ছা, হ্যাঁ লাইফে। সো 58 নাম্বার প্রডিউসার আসলে কে? তখন হচ্ছে আমার বাবা আমাকে বললো যে তুমি কি শিওর তুমি এটা করতে পারবা? মানে আমি বলছি বাবা, আমি তো পড়াশোনাই করছি এটা নিয়ে, আমি তো এটাই করতে চাইছি, কিন্তু আমার কেন 57 বার হয় না? এটা কিন্তু একটা ধরনের অযোগ্যতাও। ধরেন আমি 57 বার ফেল করছি, এটা একটা অযোগ্যতা না যদি ভাবে বলি, কিন্তু failure is the key to success, হ্যাঁ, আবার ওই এটাও না, কিন্তু আছে। ওইটাও আছে, ফেলিয়ার ইজ দ্য প্লেয়ার অফ সাকসেস, এটা ঠিক আছে, কিন্তু 57 বার কেন ফেল করেছি সেটারও একটা রিজন আছে। সেটা হচ্ছে আমি কখনো আমার কোয়ালিটি স্যাক্রিফাইস করতে চাইনি। ওই 57টা জায়গাতেই কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে অ্যাকচুয়াল পরিমাণ হলেও আমার কোয়ালিটি স্যাক্রিফাইস করতে বলা হয়েছিল, যে তুমি আচ্ছা কাস্টিংটা এ না হয়ে এ হোক, গল্পটা এটা না হয়ে ওটা হোক, মিউজিকটা ওটা না হয়ে ওটা হোক, টাকাটা এটা না হয়ে ওটা হোক।
মানে নির্মাতার চাইতে প্রযোজক মানে অনেক বেশি। তখন যেটা হলো, আমি তখন ডিসিশন নিলাম যে না, আমি এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ ছাড় দিয়ে আমার জীবনের প্রথম কাজটা করতে চাই না। ওই চ্যানেলটা, যে চ্যানেলে আমার ফার্স্ট কাজ গিয়েছে টেলিভিশন চ্যানেলে, সেই চ্যানেলটা আমাকে ওই কাজটা দিয়েছিল বলেই আমার বাবাকে আমি বলতে পারলাম যে বাবা আমি এই কাজটা করতে চাই, হেল্পটা চাই। তখন আমার বাবা বললো যে আমি টাকা দিচ্ছি তোমাকে। সো টেকনিক্যালি হি ইজ মাই ফার্স্ট প্রডিউসার। আচ্ছা, যেহেতু আমি ফিনান্সিয়াল সার্ভিস করি, আর এখানে অনেকেই বলে রিস্ক। আপনি ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কাজ না, না, করেছেন, না, যেখানে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ হয় না বেশি। না, আসলে উই ভেঞ্চার ক্যাপিটালিস্ট শুড ম্যানেজ সাকসেস, নট দি ম্যানেজমেন্ট অফ রিস্ক। উল্টা ভাবনা হচ্ছে আমাদের। আমি যেখানে ঢুকবেন আপনি সেখানে, আপনি যদি সেখানে রিস্ক করেন তাহলে তো আপনি একটা নেগেটিভ ইয়াতে ঢুকে গেলেন, একটা রাজ্যে ঢুকে গেলেন। আপনি তার দেখছেন সাকসেসটা, এটাই ম্যানেজ করে দেবেন। এই যে শোবিজের যেটা দেখি যে সামনে যতটা ঝলমলে ঠিক পিছনে ততটাই অন্ধকার, সেই অন্ধকার জগৎ থেকে সেফ থাকার জন্য কোনো না, পরামর্শ এটা ছিল? আমি এগ্রি করি না, একেবারেই না। আমাদের এই কথাটা কে চালিয়ে দিল যে এই একটা সুন্দর ভুবনটাকে পেছনে অন্ধকার করে এটা বলা হয়। করা আছে? এই কথাটা এখন থেকে বলা বন্ধ করতে হবে। কি জন্য? যারা এরা এত পরিশ্রম করে, এত মেধা অ্যাপ্লাই করে, এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি পুরোটাই ওদের। এটা সবাই কিন্তু মোশাররফ করিম হতে পারবে না। সরি, অন্যদেরকেও আমি ভালোবাসি, কিন্তু ওনার সবাই কি হুমায়ুন ফরিদি হতে পারবেন? সবাই কি মাবরুর বান্না হতে পারবেন? সবাই কি ফারুকি সাহেব হতে পারবেন? সুতরাং এগুলিকে, এই রাজ্যগুলিকে এই সমস্ত কথাবার্তা বলা বন্ধ করা উচিত। দু একজন কি করে না করে সেটাকে আপনারা একেবারেই রুল করে ফেললে তো হবে না। তাহলে অন্যান্য ভালো ছেলে মেয়েরা আসতে চাইবে না, মেধা আসবে না। এবং এই সেক্টরটার জন্য মেধাবীদের খুব প্রয়োজন, খুব দরকার। এটা একেবারেই ভুলে থাকলে চলবে না। আপনি নিশ্চয়ই বান্নার কাজের সমালোচকও বটে। একদম নিষ্ঠুর সমালোচক। বান্না ভাই খুব হাসি দিয়ে বলছেন। নিষ্ঠুর মানে নিষ্ঠুর, সত্যি কথা, আসলে নিষ্ঠুর সমালোচক। ঠিক কিভাবে সমালোচনা? কারণ আমি তো কাঁদি, হ্যাঁ, আমার চোখের অশ্রুর ফোটার মূল্য আছে তো। সে যদি এটা বুঝতে না পারে তাহলে কাজ ছেড়ে দেখ, করবে না, কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না। ঠিক কিভাবে এই কথাটাকে আপনি নিতে পারেন? আপনি তো বললোই কথাটা ভারী, এর চেয়ে ভারী কথা আর কি হতে পারে? বাবা বলে আমি তোমার কাজ দেখে কাঁদি, তাহলে তো এটা মূল্য আছে। সো তোমার কাজ দেখে যদি আমি কাঁদি, তুমি আমাকে কেন একটা মানে এমন একটা কাজ আমার সামনে প্রেজেন্ট করবা যে কাজটা তোমার সাথে যাচ্ছে না? তোমার কম্প্রোমাইজ যে করি নাই তা না, অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ করেছি, কিন্তু বাবাকে সবসময় মাথায় রেখেছি যে এই স্ট্রাগলের পেছনে আমার একার স্ট্রাগলটা না, আমার পরিবারের স্ট্রাগল আছে। আপনাকে সবসময় বেশিরভাগ লোক রোমান্টিক ঘরানার নির্মাতা বলে, কিন্তু তার বাইরেও আপনি বাবা সম্পর্ককে নিয়ে বেশ কয়েকটা কাজ করেছেন। অনেকগুলো। সেই কাজগুলো মানে কোন প্রেরণা থেকে করেছেন? বাবার প্রেরণা আমার বাবাই। আমি এখানে বাইরে কিছু বলবো না। এই ঈদেও আমার একটা কাজ আসছে, বুকে আয়, বাবাকে নিয়ে, বাবা ছেলের সম্পর্ক নিয়ে, একদম বাবা ছেলের সম্পর্ক পার্টিকুলারলি। তো আমি এটা সবসময় করি, এবং আমি সবসময় চেষ্টা, আমি শুধু রোমান্টিক কন্টেন্ট আমি কখনোই খুব নির্মাণ করে গিয়েছি। এটা দর্শক হয়তো আমার রোমান্টিক কন্টেন্ট হয়তো পপুলার হয়েছে অনেক বেশি, এবং এটাই স্বাভাবিক। বাংলাদেশে এটা পপুলার, সারা পৃথিবীতে এটা পপুলার জনরা। সো রোমান্টিক এবং অ্যাকশন এটা সারা পৃথিবীতেই চলবে, কিন্তু ফ্যামিলি ড্রামাও একটা বড় ভূমিকা রাখে। আমার যতগুলো কাজ মানুষ আলোচিত হয়েছে, সেটার মধ্যে আশ্রয়ের কথা বলতে পারবেন, মায়ের ডাকের কথা বলবেন, ব্যঞ্জন মর্নের কথা বলতে পারবেন, যে কাজগুলো আমার কাছে পার্সোনালি অনেক ফেভারিট। আমার রোমান্টিক কিন্তু আরো 100 নাটকের নাম আমি বলতে পারবো, আরো বেশি সংখ্যায় বলতে পারবো, কিন্তু তার বাইরে কিন্তু আমি যেই নাটকগুলোর নাম আপনাকে বলছি এগুলো কিন্তু ফ্যামিলি ড্রামা। সেগুলোর যে মূল্যবোধ, সেই মূল্যবোধগুলো আসছে আমার ফ্যামিলি থেকে, আমার বাবার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে, আমার স্ত্রীর কাছ থেকে, আমার ভাইদের কাছ থেকে। সো এই মানুষগুলোই আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তাদেরকে আমি কখনো ছোট করতে চাই না, এবং আমি মনে করি না আমার এমন একটা কাজ করা উচিত হবে না যে কারণে তারা ছোট হয়ে যায়। মাঝে মধ্যে দুষ্টমি করি না তা না, দুষ্টমি তো করি, কন্টেন্টের ক্ষেত্রেও করি, করাটাও জরুরি। কেননা আপনি এমন একটা সময় আছেন, আমি বলবো এটা একটা অস্থির এবং দুষ্ট সময়। এই দুষ্ট সময়ে দুষ্টমি না করলে আপনি টিকতেও পারবেন না। আপনি জানেন যে কমার্শিয়ালি হিট থাকাটা, রেলিভেন্ট থাকাটা কতটা জরুরি। সো কমার্শিয়ালি যে কাজগুলো আমাকে রিলিভেন্ট থাকার জন্য করতে হচ্ছে, সেই কাজগুলো আমি চেষ্টা করি আমার বাবা না দেখুক। কিন্তু বাবা কি সেটা না দেখে থাকে? থাকে। হ্যাঁ, তখন আমি এটা বলে দিই। এক ধরনের সন্তান সাথে ফেসবুক অ্যাকাউন্ট করি নাই অনলি ডিউ টু দ্যাট।
আচ্ছা। ছেলে কষ্ট পাবে, বাবা তো ফেসবুকে ফলো করছে। আচ্ছা, আজকে বাংলাদেশে হয়তো আমার মানে স্বাভাবিক মানুষ হিসাবে তো একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা উচিত ছিল, অনেকে ভাবে। কিন্তু আজকে। আপনি ফেসবুক না, অ্যাকাউন্টটাই করেন নাই যে আপনি ওইখানে আমি ওখানে এটা ঢুকতে নিতে চান না। আমি ও নিতে পারবে না, আমি পারলেও। তারপরেও তো একটা কথা বলা ছিল, এটা বড় হয়েছে এই কথাটা শুনেই, কারো সর্বনাশ করে বাড়িতে ফিরো না। আপনার কি মনে হয় বাবার কোন গুণগুলো আপনি রপ্ত করেছেন? গার্ডস, একদম ধরে বসে থাকা, যে এটাই চাই, এটাই হতে হবে, এভাবেই করতে হবে। সবসময় হয় তা না, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। এবং এটা আমি দেখেছি, এতে করে আমার সত্য কথন, আমার বাবা অনেক ডিরেক্ট কনভারসেশন করে, মানে ছোটবেলা থেকে আমি দেখেছি আমার বাবা এটা করবে না মানে এটা করবে না। তো আমি এটা শিখেছি এবং করা কথা সহজভাবেই বলে ফেলতে পারি, যে আমার এটা পছন্দ না, আমি ডিরেক্ট বলে ফেলি। আমি কখনো পিছনে কনভারসেশন করি না। আপনার রানা ভাই, ধরেন আপনার একটা জিনিস আমার পছন্দ হলো না, রানা ভাই আপনি যেভাবে বসেছেন আমার এটা পছন্দ হয়নি, এটা আমি আপনাকে ডিরেক্ট বলে ফেলবো, এইভাবে বসবেন না, আপনি একটু ডানে ঘুরে বসলে আপনাকে বেটার লাগবে। সম্পর্কটা মানে আমি এতে করে যেটা হয়, সম্পর্কটা হয়তো অনেকে ভালো পছন্দ করে না কথাটা, থেকে। এইভাবে কেন বললো, কিন্তু কিছু হয় না। অন্তত এই মানুষটাই, আপনি মানুষটাই কোনোদিন শুনবেন না যে আপনার সম্বন্ধে আমি একটা খারাপ কথা বাইরে বলেছি। আচ্ছা, বললে মুখের উপর এবং যে শিক্ষাটা আসলে পরিবার থেকে হ্যাঁ, এটা আমার বাবা বলেছে, এটা বলেছে তোমার শত্রু হয়ে যাবে হয়তো কিছু, কিন্তু দিন শেষে তুমি ভালো থাকবা, যে তুমি ফ্রি হয়ে গেলা, মনের কথা বলে ফেললাম। ছোটবেলায় দুরন্ত কেমন ছিল? ওই যে দুরন্তপনার একটু আপনার সাথে অফ দি ক্যামেরা কথা বলছিলাম, যে ও প্রায় তো আমি স্কুলে দিয়ে আসতাম। তো ওদের একটা সুবিধা ছিল, এই ছেলেগুলি, আমাদের যে এই সহকর্মী যে ছেলেটির ড্রাইভার, তো ওকে হাত করে ফেলতে পারতো ওরা খুব। এটা সেটা এখনো এখনো আচ্ছা, এখনো কখনো ওদের নাম ধরে কোনোদিন ডাকেনি, কখনো না। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই মানে সেটা অন্যরকম এক সম্পর্ক। তো আমাকে ফোন করলেন বেগম সাহেব যে বান্নাকে পাওয়া গেল না, স্কুলে গেলাম, কোথায় গেল, খুব টেনশন। বললাম ঢাকা কলেজের মাঠে খুঁজছ, বলছে মাঠেও গেছি, নাই। আবার যাওয়ার পরে দেখা গেল ঢাকা ল্যাবরেটরি স্কুলের পশ্চিম পাশে যে কাঁঠাল গাছ, ও গাছের ঢালে বসে আছে। এখন যা বলে যে আম্মু কি কেমন হইলো, মানে দুরন্ত মনের লেভেল ছিল এরকম না? ভাবেন এবার সে মা দেখতেছে, সে ফেরত চলে যাচ্ছে, সে গাছের মাথায় বসে আছে, কেউ নাই, ততক্ষণে সবাই চলে গেছে। এই তো এরকম আরো আছে। পাখি ধরার জন্য বাড়ি বাছাই করার সময় ভাড়া বাড়িতে থাকতাম, বড় বারান্দা চাই, বড় বারান্দার সামনের বারান্দা বড় না হলে সে এই বাড়ি নেব না। আচ্ছা, কি জন্য? ওই বাড়িতে খাবার দিয়ে পাখি তো আসবে না। হ্যাঁ, পাখি ধরার জন্য। তো যাওয়ার পরে দেখা গেল যে কোনো দিন তো 5টা 7টাও ধরেছে মুনিয়া। আচ্ছা, হ্যাঁ, দরজা আটকাই দিয়ে। ওই দুই ভাই মামনুন সাথে ছিল, যেটি এখন যুক্তরাষ্ট্রে আছে, ইঞ্জিনিয়ার। আপনার তো দুটোই 3 ছেলে আমার। 3 ছেলে আছে। আর ছোটটি অর্থনীতিতে এবারই স্নাতক করলেন। সেটাও আবার তাদের সম্পর্ক মাশাআল্লাহ। বাবাকে সবচেয়ে বড় ভয় কবে পেয়েছিলেন সেই প্রসঙ্গ আপনার কাছে শুনতে চাই। আছে নিশ্চয়ই এরকম গল্প। আমি সেই প্রসঙ্গটা বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, চাঁদ রাতের এই আয়োজনে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি রানা ইসলাম, আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। আমরা যে গল্পে ছিলাম, যে পাখির গল্প, এদিকে আমি বলছিলাম ভয়ের গল্প, বাবাকে ভয় পাওয়ার গল্প। আচ্ছা, পাখির গল্পটা একটু বলে নেই। তখন সে 7ম শ্রেণীতেই পড়ে। আমি দুটো খাঁচা কিনে দিলাম, যে দুরকম পাখি, একটা হলুদ রঙের মুনিয়া আর একটা হলো সবুজ। তো মোটামুটি সেগুলি নিয়ে স্কুল থেকে এসে ব্যস্ত থাকে। তো পরীক্ষা শেষ হয়ে গেল, ফাইনাল পরীক্ষা, একটু হাতে সময় আছে, আমি অফিসে। হঠাৎ দুপুরবেলা একদিন গিয়ে দেখলাম যে আমার ওই কাজিনের ছেলের সাথে, ওর বড় ভাইয়া, ওর সাথে গিয়ে আমার অফিসে হাজির। ততক্ষণে আমার টেলিফোন বেজে উঠল। আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তি যিনি ছিলেন আমার এক ভাই। আমি টেলিফোনটা তুলতে তার মৃত্যু সংবাদ পেলাম। এর সাথে সাথে আমাকে বললো, আব্বু আমি আজকে স্বপ্নে দেখলাম আমার পাখিগুলি খাঁচা ছেড়ে উড়ে গেল।
বিলিভ মি, আমি তাজ্জব হয়ে গেলাম। সে খুব ভালোবাসতো আমার সে ভাইকে, অসম্ভব। এই যে সম্পর্কিত এটা, আমাকে সে ঘটনাটা খুব নাড়া দিল। আজও আমার সেই ভাইয়ের পরিবারের লোকেরা এই ঘটনাটি মনে করে যে একটা বাচ্চা ছেলে চাচুকে কতখানি ভালোবাসলে সে এরকম একটা স্বপ্ন দেখলো। পরে কিন্তু সে আর পাখি পোষে নাই কিন্তু। মানে ওর পরে না না, আর কোনো দিন না। এই আমার অফিস থেকে ফেরত এসে সবগুলি পাখি উড়িয়ে দিল সে, একটাও রাখে নাই, আর কখনো আর কোনো দিন পাখি পোষে নাই। এটা একটা বিশাল একটা নাড়া দেওয়া ঘটনা ছিল বেদনা বোধ আপনার থেকে জন্য। থাকে। আমার কাছে মনে হয় না, মানে আমি পশু পাখিদের প্রতি আমার একটা বিশেষ টান আছে ছোটবেলা থেকেই। আর সেটা হচ্ছে কুকুর বিড়াল দেখলে একটু ভালো লাগে, মানে নিরীহ প্রাণী, যে কোনো প্রাণী ইনফ্যাক্ট। পাখি আসলে ওড়ার একটা মুক্ত থাকাই সুন্দর, পাখি মুক্তই থাকা উচিত আমার কাছে মনে হয়। তো ওই রিয়েলাইজেশনটাও তখনই আসলো যে এটা তো আসলে উড়ে যাওয়ার থাকার জিনিস, এটা তো উঠতেই থাক, আমি না আমি আর না আটকাই। যে প্রসঙ্গ বিরতিতে যাবার আগে বলছিলাম যে বাবাকে ভয় পাওয়ার ঘটনাও নিশ্চয়ই থাকে বন্ধুত্বের মধ্যেও। সেই বড় ভয় পাওয়াটা কবে ছিল বান্নার জন্য? ওরে বাবা, এটা তো আসলে এটা আমি বলি, এটা ও বলতে পারবে না। পারবে কিন্তু সে ওইটাকে ওকে, দুজনের মুখে রং দেবে না। সেটা আমি বলি আমার আম্মার সাথে। আমি তো আমার বৌমাকে আম্মা ডাকি, আচ্ছা, আমি কখনো নাম ধরে ডাকি না। এই বাচ্চাদের নাম আছে, নিজের সন্তানকেই হয়তো অনেক সময় ওনারাও বাবাই ডাকি। তবে এইটা আমি জানতাম না ওনাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, কিন্তু এটা কি করে বলবেন ওনারা? আচ্ছা, এই ভয় দুজনকে মানে ছোট করে ফেলছে। বলে আপনার কাছে কিভাবে উপস্থাপন করবে সেই ভয়, এই ভয়টা তাদেরকে। তো এইটা মানুষ ভীত থাকলে কিন্তু মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে না, কোনো কিছুতেই ভালো থাকে না। তো ছোটটি আছে না, যেটি ওদের যে পোস্টম্যান, তখন সে উনি আবার একটু আমার সাথে, তো ঘটনাচক্রে আমি কিছুটা টের পেলাম। আপনি অল্প অল্প করে জানেন কিন্তু না সরাসরি না, ওইভাবেও জানি না, সে ওইভাবেই জানলাম। জানার পরে আমি একটুখানি জানার পরে আমি নিজেই বললাম যে না, ঠিক আছে, এটা তো আসলে আমার সেই যে আপনার মা না। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার একেবারে ওর আম্মাকে বলে দিলাম যে একদম ছেলে পছন্দ করেছে, তার পছন্দের মূল্য দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের কিচ্ছু বলার নেই, কারণ আমি জানি যে ওর আম্মা তো মাশাআল্লাহ উচ্চশিক্ষিতা, ওনার রুচি সম্পন্ন, অসম্ভব। শি ওয়াজ এ পারফেক্ট লেডি। চাঁদ রাতে চাঁদ হাতে পাওয়ার মতো তো ব্যাপারটা ছিল। একদমই, এর থেকে বেশি আনন্দ না না, আরো এর মধ্যে মজার ব্যাপার আছে তো। আচ্ছা, বিয়ের তো কথা বলতে যাব তো, হুট করে তো একজন ভদ্রলোকের মেয়েকে গিয়ে যদি বলি যে আমার ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দেন, তো অশালীন ব্যাপার স্যাপার হয়ে যায় না। স্বাভাবিকভাবে সামাজিকভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন নিয়ে দু একজন তাদের বাড়িতে যাব, কথা হবে, তারপরে তো কথা। কিন্তু ওখানে গিয়ে আমার মোবাইলে দেখি একটা মেসেজ আসলো, পাশের সিটে বসা উনি, বাবা বিয়েটা আজকে দেওয়া যায় না। আচ্ছা, এটা তো যথেষ্ট সাহসের ব্যাপার ছিল। এটা সম্পর্ক আজকে দেওয়া যায় না। আমার পাশেই আমার এক ছোট ভাই বসা ছিল, আমি ওকে বললাম যে কাজী ডেকে নিয়ে এসো। আপনিও সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিলেন? একদম একদম ইনস্ট্যান্টলি। এইভাবেই মানে এই মানে অনুষ্ঠানটা এইভাবেই হলো। আমার ওয়াইফের সাথে এইভাবেই হলো। আমি একটা SMS দিলাম বাবাকে পাশে বসে। তারপরে আমরা অনেকটা সময় নিলাম, নেওয়ার পরে দুই পরিবারের মধ্যে আমাদের একটা মোটামুটি বোঝাপড়া হলো, কথা হলো, আদান প্রদান হলো, সংস্কৃতির বিষয়টা আমরা মোটামুটি আত্মীয়তা বলতে যেটা বোঝায় সেটা আস্তে আস্তে গড়ে উঠলো। কিন্তু এই যে বাবা এত ভালো অসম্ভব দার্য দেখাইছেন উনি, ওনার উপযুক্ত কন্যা সন্তানটিকে আমাকে নিঃশর্ত এইভাবে, আমি সত্যি আপ্লুত। না, আমি এই প্রসঙ্গে জানতে চাই যে বাবা আপনার ছোটবেলা থেকে কিন্তু বন্ধুর মতো, এবং বাবার সাথে আপনি অনেক বেশি ক্লোজ, এবং বাবার বুকে বড় হয়েছেন। সেই জায়গা থেকে এই যে সম্পর্কের কথা, বন্ধুত্বের আরেকটা বন্ধুত্বের অন্যরকম বন্ধুত্বের সম্পর্ক বলতে এই যে ভয় পাওয়া, এই ভয় কি ভয় না সমীহ? সমীহ অনেক বেশি। ভয় যে পাইনি তা না, ভয় পেয়েছি, কারণ আমি খুব ভালো স্টুডেন্ট কখনোই ছিলাম না। হ্যাঁ, আমি স্কুল লাইফের, স্পেশালি স্কুল লাইফের কথা বলছি, ক্লাস 8 পর্যন্ত
আমি খুবই দুরন্ত ছিলাম, এটা তো বাবার কথা একটা কথাতেই বোঝা গেছে, হয়তো একটা গল্পে হয়তো কিছুটা বোঝা গেছে। আমি আসলে দুষ্টু ছিলাম অনেক, মানে ওইরকমই ছিল। মানে আমি ক্রিকেট ফুটবলই নিয়েই থাকতাম আসলে। আমার জীবন, আমি স্পোর্টস লাভার ছোটবেলায়। যারা আমাকে চেনেন পার্সোনালি তারা জানেন আমি অনেক বেশি স্পোর্টস লাভার। আমি আমার কাজের চাইতে আমার সোশ্যাল মিডিয়াতে মনে হয় স্পোর্টস নিয়ে বেশি কথা বলি। সো ওই ছোটবেলাতে ওই জায়গাটা থেকেই আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমি পড়াশোনাতে কখনো আমার কাছে মনে হয় নাই যে রেজাল্টটা ভালো করা প্রয়োজন, আচ্ছা, ক্লাস 8 পর্যন্ত। সো ওই সময় কিন্তু রেজাল্ট ভালো করার জন্য পারিবারিক চাপ ছিল না? না 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 একেবারে এটাই একটা সমস্যা। আজকে সামনে আছে, জীবনেও না, কোনোদিন এটাই তো সমস্যাটা হয়েছে। কোনোদিন না, শুধু না না এটাই সমস্যা হয়েছে। না, মজার ব্যাপার হলো ওই রেজাল্ট শিটে মা বাবার সই লাগে তো, জমা দিতে হয়তো, দেখাতে হয়তো, তো শুধু আব্বু এদিকে তাকাইও না, এখানে সই করো। নাম্বার দেখে ওইটা করে দাও। আচ্ছা, আর সেটা বিশেষভাবে অঙ্ক বিষয়টা ছিল, আমি ম্যাথে খুব জঘন্য অঙ্ক খারাপ বিষয়টা। আচ্ছা, ছিলাম, এখনো হয়তো। জীবনের ম্যাথে কতটা ভালো সেটা কিন্তু একটা কথা বলতে হবে, ওনার একজন শিক্ষক, অঙ্ক শিক্ষক ডক্টর লোকমান, উনি এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি পড়ান। আমার বন্ধু, স্থানীয় মানুষ, ওকে নিয়ে যেত ওনার বাড়িতে, স্পেশালি একদম রাত্রে এসে নিয়ে যেত। আমার বলতে, ভাইয়া ও মান্নাকে নিয়ে গেলাম, মাশাআল্লাহ ওনার কারণে আমরা ঋণী, ওনার কাছে অসম্ভব। ওনার কারণে আমি এসএসসি এবং এসএসসিতে আমি ম্যাথে পাস করতে পেরেছিলাম। মানে আমি ম্যাথে আমার পাস করার কথা না, মানে আমি জানি না, আমার ছোটবেলা থেকে ম্যাথ খুব ভীতি ছিল, ম্যাথ খুবই ভীতি ছিল। সেই জায়গাটা থেকে আমি আসলে সবসময় খুব চিন্তা করতাম, ভয় থাকতাম, মানে ওই একটা জায়গাতেই বাবার কাছে ভয় পেতাম যে আমার ম্যাথের নাম্বারটা যেন বাবা না দেয়। ঠিক আছে, না সেটাও এই জন্যই ঠিক করে দিলাম। আমি জানি যে আমাদের সে বন্ধুস্থানীয় অধ্যাপক, উনি অসম্ভব, মানে সেটা একেবারেই নিজের সন্তানের আমরা মতো করে। গল্প করতে করতে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসে, আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাকে। please. সেই বিরতির পরে আমি এসে জানতে চাইবো আপনি আপনার সন্তানের মধ্যে আপনার বাবার কোন কোন ছায়াগুলো দেখতে চাইবেন, হ্যাঁ সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আমরা। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ চাঁদ রাতের এই বিশেষ আয়োজনে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি বাবা এবং সন্তানের সাথে। বিরতিতে যাবার আগে বলছিলাম যে বাবার ছায়াটা মানুষ তার সন্তানের মধ্যে হয়তো দেখতে চাই কখনো কখনো। আপনার কি এরকম কোনো চিন্তা হয় কখনো? আমি তো চাই আমার সন্তান হলে আমার মতো না হোক, আমার বাবার মতো হোক। আচ্ছা, একেবারে স্ট্রেট এটাই চান? এটা আমি এটা আমার মতো না হোক বলতে, আমার আসলে নিজের মধ্যে অনেক ল্যাক দেখতে পাই, আমি মানে কমতি দেখতে পাই। যেমন আমার বাবার মতো করে আমি পড়ুয়া হয়ে উঠতে পারিনি কখনোই। আমি চাই আমার সন্তানেরা অনেক পড়ুয়া হোক, ওরা অনেক পড়াশোনা করুক, ওদের ম্যাথে প্রবলেম না থাকুক। কারণ আমার বাবা ইকোনমিক্সে পড়াশোনা করেছেন চিটাগাং ইউনিভার্সিটি থেকে, উনি ম্যাথে সবচেয়ে ভালো স্টুডেন্ট আমরা দেখা। ওইটা কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার বাবা ম্যাথে অনেক ভালো, আমি যখন ওরকম কিন্তু আমার আবার পরে 2 ভাই দে আর ভেরি গুড অ্যাট ম্যাথ। সো আমি চাই আমার সন্তানেরা ভালো হোক ম্যাথে। আপনার কি বাবার সমালোচনা করতে কখনো মন চেয়েছে যে বাবার এই বিষয়টা একটু সমালোচনা করি? দুঃসাহস হয়ে ওঠে নাই, এটাই এই দুঃসাহসটা হয় নাই। কিন্তু মনে চেয়েছে কিনা? মনে কিছু খুবই, এটা কি বলে, নগণ্য বিষয় নিয়ে হয়তো অনেক সময় মনে হচ্ছে আচ্ছা এটা একটু বলি নাই, তা না। আব্বুর সাথে কখনো ওই সম্পর্কটাই ছিল না। হয়েছে একটা নিয়ে, হেডে বলবো না, খাবার নিয়ে। আচ্ছা, খাবার নিয়ে সময় মতো টেবিলে আসা, এটা মারা তো চাইবেই। আচ্ছা, তো মারা কার উপরে ভর করে? বাবার উপরে। বাচ্চাদের ডাকো, তোমার ছেলে 1 বার 2 বার 3 বার 4 বার, কিন্তু সেই মানে ওনাদের তো আর রুম থেকে বের করা যায় না। তবে ওই যে আপনি বলছেন বাবার মার প্রতিবিম্ব ওরা দেখতে চায় কিনা, যে থেকে কিছুটা জানলাম আর কি, যে ওরা মা বাবার নামগুলিকে ভাগ করে নিয়েছে 3 ভাই। নতুন প্রজন্মের বাবা যারা, বান্না ভাই বা আমরা যারা এবং আরো যারা আসবে, তাদের জন্য বাবা হিসেবে আপনার পরামর্শ কি থাকবে? আকাশটা তো নেমে আসে, যেদিকে তাকাবেন নেমে আসে, আপনি যেতে থাকুন, কখনো তো ছুতে পারবেন না। কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে নেমেই তো আছে। রেল লাইন তো কোনো এক জায়গাতে একত্র হয়ে আছে, একটা সত্য তো বিভ্রাট ঘটেই আছে।
সরল রেখা সমান্তরাল সরল রেখা তো একত্র হয় না, কিন্তু রেল লাইন তো একত্র হয়ে আছে, দৃষ্টিসীমার বাইরেই দেখতে পায় মানুষ। তো এই গভীরতাটা সে যদি উপলব্ধি করতে পারে, ইট ইজ সিম্বলিজম, আসলে একটা গভীর। আপনি প্ল্যাটার সারফেসে বসে যদি গভীরতাটা বুঝতে না পারেন, সমুদ্রের 6 মাইল নিচে গিয়ে মাপবেন বা হিমালয়ের চূড়ায় উঠে মাপবেন, এইটা সম্ভব না। ওই বুদ্ধিভিত্তিক এটা বিশ্লেষণ করার ক্ষমতাটা না থাকলে এগোতে পারবে না। আমি হয়ে গেছি, এটা ভাবা যাবে না। আগামী দিনজনের জন্য মানে বান্না ভাইয়ের সফলতার কোন জায়গায় দেখতে চান আপনি? আমি যদি একদম কর্মক্ষেত্রের কথাই বলি, এটা জানাব একটা রিলেটিভ টার্ম। অনেকের কারো সফলতা তো কোনো একটা লেভেল পর্যন্ত, আগেই বলেছি, তার সফলতাটা সে নিজে ঠিক করে নেবে, সে নিজে ঠিক করে নেবে। আপনার কোনো ডেজায়ার আছে কিনা? মানুষটা বলবে হোয়াট দি পিপল সেজ অ্যাবাউট ইউ ইজ ইউর রেপুটেশন, আর হোয়াট ইউ আর ইজ ইউর ফেম। এখন সে যদি তার রেপুটেশনটা এস্টাবলিশ করতে পারে, করবে ইনশাল্লাহ, আমরা দোয়া করি শুধু। মান্না ভাই কিভাবে ভাবেন আপনি? মানে আপনার কি মনে হয় যে আপনার এই সাকসেসগুলো বাবার জন্য বাবা দেখুক, এরকম কোনো স্বপ্নের জায়গা আছে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় সাকসেস হচ্ছে আমার কন্টেন্ট দেখে বা আমার কাজ দেখে আমার বাবা মার চোখে যখন আমি পানি দেখেছি, ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। এর থেকে বড় অ্যাওয়ার্ড আমি মনে হয় না আর পৃথিবীতে কিছু পাবো। এই আশ্রয় নাটকটি আমি কতবার যে দেখেছি, আর কতবার যে কেঁদেছে। সো এটাই আমার জীবনে, ওটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, যে আমার বাবা মার মুখে আমি আমার কাজ দেখে হাসি দেখেছি, আমার বাবা মার মুখে চোখে আমি কান্না দেখেছি, অশ্রু দেখেছি। সো এর থেকে বড় বিষয় আমার জীবনে আর কিছু হতে পারে না। আমাকে আর কোনো অ্যাওয়ার্ড টানেই না এরপর থেকে। মানে আছে না যে একটা কিছু অ্যাচিভ করতে হবে, অ্যাওয়ার্ড আমি আল্লাহর রহমতে অনেক পেয়েছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক কাজ করেছি, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, মানুষ অনেক পুরস্কৃত করেছে, মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাও একটা বড় ধরনের অ্যাওয়ার্ড। কিন্তু আমার কাছে আসলে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে আমার বাবার মুখের হাসি এবং তাদের চোখের অশ্রু। যারা আপনার দর্শক, যারা আপনার ভক্ত আছে, তাদের জন্য এই যে আজকে বাবা দিবস এবং চাঁদ রাত, দুইটা মিলিয়ে আমরা অনেক কথা বললাম বাবা সন্তানের, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে স্বপ্ন দেখুন, স্বপ্নে বাঁচুন এবং বিশ্বাস করুন সুন্দর স্বপ্ন সফল হয়, সুন্দর হয় জীবন, অসুন্দরও হয় কিছু সময়, এটাও মেনে নিতে হবে, জীবনেরই অংশ। আমি মনে করি যে দিন শেষে নিজের ভেতরে, আত্মার ভেতরে নিজের সুখী থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আমি যদি যেই কাজটাই করুন না কেন, ওটাকে ভালোবেসে যত্ন করে সততার সাথে করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর হয়েছে এবং সহজ হয়েছে। আর লাইফ থেকে আরেকটা জিনিস কমাতে পারেন তাহলে খুব ভালো হয়, যেটা আমার ক্ষেত্রে আমি অনেক বেশি এখন অ্যাপ্লাই করে সফলতা পেয়েছি আমি মনে করি, আমি মানসিকভাবে, সেটা হচ্ছে এক্সপেকটেশন কমায় ফেলেন লাইফ থেকে। যত বেশি সেই শিক্ষাটাও মনে হয় বাবার থেকে একদম, আমার এক্সপেকটেশন অনেক কম, মানে হ্যাঁ, অতি অল্পের মধ্যে যদি একটা প্রশান্তি সে খুঁজে পায়, তাহলে ওই বৃহতের জন্য অনেক চাই। দেখুন, আল্লাহর দুনিয়াটা, মানে ইংরেজিতে এটা বলা হয়, এ স্মল অ্যামাউন্ট অফ মানি ইজ সাফিসিয়েন্ট টু মিট দ্য নিড, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ নট সাফিসিয়েন্ট টু মিট দ্য গ্রিড। আমরা মনে হয় এই কথা দিয়েই শেষ করতে পারি আজকের এই আয়োজন। আমরা বলি, এটুকু বলি যে মাশাআল্লাহ, ওরা ভালো করুক, কারো ক্ষতি না করুক। আর বাবা দিবসে আজকে বিশেষ করে বাবা মা দিবসগুলি আমরা বলি আর কি, আসলে সকল দিবসই আল্লাহর দিবস। সব দিবসেই ছেলে মেয়েরা পিতামাতাকে সমানভাবে ভালোবাসে, যেমন বিশেষ দিবস, এবং এই ভালোবাসাটা অব্যাহত থাক, থাকবে। তবে প্রত্যেক মা বাবার উচিত ছেলে মেয়েদেরকে কিছু করতে দেওয়া, বাধা না দেওয়া, ওদের বিশ্বাস করা সবচেয়ে বড় কথা। ভালোবাসার পাশাপাশি ওদের বিশ্বাস করা। আমাদের সমস্যা হয় ওইখানে, আমরা চোখে দেখি নিজে, আর কানে শুনি অন্যের। সেই জায়গা থেকে নিশ্চয়ই বেরোতে হবে। পার্থক্যবোধটা যখন মা বাবা হিসাবে বুঝবে, ছেলে মেয়েকে প্রাণিত করবে, বাচ্চারা নির্ঘাত তাদেরটা করে দেখাবে, যে অবস্থানে আছে করে দেখাবে। না হলে আপনি ওই যে রিমোট কর্নারের বাচ্চাটা হঠাৎ করে বোর্ডে ফার্স্ট হয়ে গেল, সেখানে তো ল্যাবরেটরি স্কুল নাই, সেখানে তো অতগুলি শিক্ষক নাই, সেখানে তো এরকম বড় বড় গাড়ি টাড়ি নেই, কিচ্ছু নাই, সে সাধারণ পরিবার থেকে। প্রত্যেকের মধ্যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে জাগিয়ে দেওয়ার জন্য পরিবারের একটা বড় স্বাধীনভাবে তাকে স্বাধীনতা বোধটা তার মধ্যে জাগিয়ে তোলা।
এটাই, আর কিচ্ছু না। নিশ্চয়ই মাশাআল্লাহ, সবাই ভালো। নিশ্চয়ই আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ওই নেক্সাস টিভিকে প্রতিপক্ষকে অসংখ্য ধন্যবাদ, আমাকে রেখে আনলেন আপনারা। আসলে আমি না, আমাদের ভালো লাগলো যে আজকের এই দিনে আপনাদের বাবার সন্তানকে পেলাম এবং আমাদের দর্শকের জন্য একটা তো বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে বললেন, সন্তানকে বললেন, বাবা আমার এরকম একটা আদেশ আছে, তবে খুব তাড়াতাড়ি করো, পালন করো। এই যে সন্তানের যে মানে সন্তান হিসেবে বাবার প্রতি যে দায়িত্ববোধ, তো সেটাই একটা সিম্বলিক। অনেক সময় বলা হয় যে মানুষের মধ্যে এই ঈদ মানুষের পশুত্ববোধকে কোরবানি করার জন্য, কোরবানি করে, বাজে কথা। সন্তান এবং বাবার আসলে না, পিতা আগে সন্তানকে কোরবানি করবার আগে নিজেই কোরবানি হয়েছেন, তার ভালোবাসাকে কোরবানি দিয়েছেন, তার মমতাকে কোরবানি দিয়েছেন। এগুলি ভুল কথা বলা হয় যে পশুত্ব। কিসের পশুত্ব? সন্তানের জন্য পিতার ভিতরে কোনো পশুত্ব থাকে না, মানে থাকে মায়া, ভালোবাসা, সেই পুরোটাই। জায়গাগুলো। আগে পিতা কোরবানি হয়েছেন, তারপরে সন্তানের জন্য কোরবানিতে উদ্ধত হয়েছেন। সে কারণেই আল্লাহ এই কোরবানিটাকে কবুল করেছেন। ঈদুল আজহা চাঁদ রাতে আপনারা দুজনেই এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, অনেক ধন্যবাদ। নেক্সাস টিভিকে ধন্যবাদ, এবং যারা দর্শক এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠানটা দেখলেন তাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও আবারও ঈদ মোবারক এবং ঈদের খুশিতে থাকুন, খুশিতে বাঁচুন। সে পর্যন্ত আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো ঈদের পরে আবারও। বাই বাই।